সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে ধারাবাহিক আলোচনায় আমরা দেখব অষ্টম অধ্যায়, প্রথম পত্রের অষ্টম অধ্যায় পর্যায়ভিত্তিক গতি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল দোলক। সরল দোলকের সংজ্ঞাটা অবশ্য ইন্টারেস্টিং, কারণ এখানে কি বলা হয়েছে একটু শোনো। একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে এই বস্তুটা কেমন হবে? ভারী হবে, কিন্তু আয়তন থাকবে না। এমন বস্তু আছে পৃথিবীতে যেটা ভারী কিন্তু আয়তন নাই। আয়তন নাই মানে বস্তু তো অস্তিত্ব নাই, সেটা ভারী হবে কই থেকে? তাহলে একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে ভারী আয়তনহীন বস্তুকণাকে একটি নমনীয় অপসারণশীল ও ওজনহীন। এখন একটু খেয়াল করো তো, কেমন লাগছে শুনতে? ওজনহীন, ভারী আয়তনহীন। একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে নমনীয় সুতো পাওয়া যাবে, নরম সুতা। অপসারণশীল, একটা সুতো টানলে লম্বা হবে না এমন সুতো পাওয়া যাবে, অপসারণশীল। কিন্তু ওজনহীন, ওই সুতা যত হালকাই হোক একটা ভর থাকবে না? ওই ভরকে যখন জি দিয়ে মাল্টিপ্লাই করবে তখন ওজন পাওয়া যাবে না? যত হালকাই হোক ওইটা একটা ভর থাকবে, যদি ভর থাকে তাহলে ওজন তো থাকবেই। তাহলে ওজনহীন সুতো পাওয়া যাবে না, তাহলে সুতো অস্তিত্বহীন। আর আয়তনহীন বস্তু পাওয়া যাবে না, বস্তু অস্তিত্বহীন। কিন্তু আদর্শ সংজ্ঞা বলতে যা বোঝায় সেটা এভাবেই দেয়া আছে। সেটা কি বলা হয়েছে? একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে ওজনহীন, নমনীয় এবং অপসারণশীল সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে সেটি যদি বাতাসে বাধা এড়িয়ে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলে। কিন্তু এরপরেই বলা হয়েছে বাস্তবে এমন কোনো সরল দোলক তৈরি করা সম্ভব না। তাহলে যেটা বাস্তবে তৈরি করা যায় না, কিন্তু আমাদেরকে সংজ্ঞা দিতে গেলে কিন্তু ওই সংজ্ঞাটাই দিতে হবে আলটিমেটলি। তাহলে বাস্তবের সরল দোলক কি? বাস্তবের সরল দোলক হচ্ছে যে কোনো ভারী বস্তুকে সেটা যদি কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিই, সেটা যদি বাতাসে বাধা এড়িয়ে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলে। এই সরল দোলক সম্পর্কিত 4টি সূত্র আছে। এখন আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। চলো দেখি প্রথম সূত্র কি বলেছে। ফার্স্ট ফর্মুলায় বলেছে একটা কমন কথা আছে, এই যে কৌণিক বিস্তার সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক একটা সরল দোলক যে দূরত্ব অতিক্রম করে, ববটা সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে, এটাকে কৌণিক বিস্তার বলে। আগে একটু আমরা জেনে নেই সরল দোলকের কোনটা আসলে কি। এই যে ভারী বস্তুটাকে আমরা ঝুলাই এটাকে বলা হয় বব। যে বিন্দু থেকে ঝুলাই এটাকে বলা হয় ঝুলন বিন্দু। আর ববের কেন্দ্র থেকে এই ঝুলন বিন্দু পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। তাহলে ববের কেন্দ্র থেকে ঝুলন বিন্দু পর্যন্ত দূরত্বের মধ্যে কি কি আছে? এই ববের ব্যাসার্ধ এবং সুতার দৈর্ঘ্য। এই স্মল এল সুতার দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ আর, এটা মিলেই হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। তাহলে কার্যকরী দৈর্ঘ্য এটা হচ্ছে ঝুলন বিন্দু, এটা হচ্ছে বব। এখন দেখো ফার্স্ট লতে বলা হয়েছে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে সাম্যাবস্থান থেকে সর্বাধিক যে কোনো একদিকে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় কৌণিক বিস্তার। এই কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে মানে লেস দ্যান অর ইকুয়াল 4 ডিগ্রি, মানে 4 ডিগ্রির বেশি না হলে, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে অর্থাৎ 4 ডিগ্রির বেশি যদি না হয় তাহলে শুধুমাত্র সরল দোলকের ফর্মুলাগুলো কার্যকর হবে। এক্ষেত্রে দেখো প্রথম সূত্রে বলা হয়েছে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে অর্থাৎ 4 ডিগ্রির বেশি না হলে এবং কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট স্থানে, মানে জিও অপরিবর্তিত, থিটা লেস দ্যান অর ইকুয়াল 4 ডিগ্রি, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে এবং কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট স্থানে, মানে জিও নির্দিষ্ট, কোনো সরল দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। সেটা যদি অনেক বেশি বিস্তার নিয়ে দোল দেয়, বেশি বিস্তার মানে 4 ডিগ্রি বিস্তার নিয়ে দোল দেয়, তবুও যে সময় লাগবে, 2 ডিগ্রি বিস্তারে যদি দোলে তবুও একই সময় লাগবে। যদি 2 ডিগ্রি বিস্তারে দোলে অল্প দূরত্ব যাবে, আস্তে আস্তে যাবে, যে সময় লাগবে, ঠিক 4 ডিগ্রি বিস্তারে যদি দোলে
তাহলে বেশি দূরত্ব কাভার করবে, অনেক ফাস্ট চলবে, একই সময় লাগবে। মানে হচ্ছে যদি কার্যকরী দৈর্ঘ্য আমি চেঞ্জ না করি, যদি নির্দিষ্ট স্থানে মানে জি ফিক্স থাকে, এই রেঞ্জের মধ্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি যত কৌণিক বিস্তার নিয়ে দুলুক না কেন প্রত্যেকটা পর্যায়কাল লাগবে সেম। তাহলে এটা হলে টি স্থির। তাহলে ফার্স্ট লতে কি বলা হয়েছে একটু মনোযোগ দিয়ে বোঝো, শোনো। বলা হয়েছে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে অর্থাৎ 4 ডিগ্রির বেশি না হলে, কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট স্থানে একটি সরল দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। প্রতিটি দোলন কেমন হতে পারে? 4 ডিগ্রি রেঞ্জের মধ্যে 1 ডিগ্রি বিস্তার নিয়ে দুলতে পারে, 2 ডিগ্রি বিস্তার নিয়ে, 3 ডিগ্রি বিস্তার নিয়ে, অথবা 4 ডিগ্রি বিস্তার নিয়ে। যে বিস্তার নিয়ে দুলুক না কেন প্রত্যেকটার জন্য পর্যায়কাল সেম, পর্যায়কাল স্থির। সেকেন্ড লতে কি বলা হয়েছে? সেকেন্ড লতে বলা হয়েছে সেম কথা, কার্যকরী দৈর্ঘ্য নিয়ে এবার সূত্রটা হবে, ফার্স্ট হচ্ছে পর্যায়কালের সূত্র, সেকেন্ডটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য সূত্র। যেহেতু কার্যকরী দৈর্ঘ্য সূত্র তাহলে এল তো স্থির রাখবো না, এল নিয়ে আমাদের কথা। এবার কোনো নির্দিষ্ট স্থানে মানে জি কনস্ট্যান্ট, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে অ লেস ও ইকুয়াল 4 ডিগ্রি হলে কোনো সরল দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্য যত বেশি দোলনকাল তত বেশি। কার্যকরী দৈর্ঘ্য বেশি হলে একটা পর্যায়ে সম্পন্ন করতে বেশি সময় লাগবে। এই ক্ষেত্রে দেখো তো এখান থেকে কি করতে পারো, এল সমান কে, টি সমান কে রুট ওভার এল, তাহলে T1 বাই T2 সমান রুট ওভার L1 বাই L2। এই ফর্মুলাটা আমাদের ম্যাথ করতে লাগবে, মনে রাখতে হবে। এবার দেখো তৃতীয় সূত্র কি বলেছে? তৃতীয় সূত্রে বলেছে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে অর্থাৎ 4 ডিগ্রির বেশি না হলে এবং কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে, মানে এল যদি স্থির থাকে, তাহলে কি পাবে এই ক্ষেত্রে? আবার বলছি, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে অর্থাৎ 4 ডিগ্রির বেশি না হলে, কোনো কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে সরল দোলকের দোলনকাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই ফর্মুলাটা অনেক বেশি প্রয়োজনীয়, কারণ এই কনসেপ্টের উপর বেস করে অনেকগুলো কোশ্চেন হয় ব্যাখ্যামূলক, যেগুলো আমরা বুঝবো একটু পরে দেখবো ইনশাল্লাহ। এখন দেখো কি পেয়ে গেলে তোমরা, এটা আউটপুট তো পাইলা। এই ফর্মুলা থেকে কি লেখা যায় দেখো, টি সমান সমানুপাতিক চিহ্ন তুলে উঠে দিলে একটা ধ্রুবক আসে ইন্টু 1 বাই রুট ওভার জি। এখান থেকে পাবে T1 বাই T2 সমান রুট ওভার G2 বাই G1, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার চতুর্থ সূত্রে কি বলেছে? 4 নম্বর সূত্রে বলেছে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে সেম কথা, চারটার জন্যই বলতে হবে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে অর্থাৎ লেস অর ইকুয়াল 4 ডিগ্রি হলে, 4 ডিগ্রির বেশি না হলে, কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে, কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল ববের ভর এম, আয়তন, উপাদান কিসের তৈরি, আকৃতি শেপ, এসবের উপর নির্ভরশীল নয়। তার মানে এটা যদি তামার তৈরি হয়, মাটির তৈরি হয়, রূপার তৈরি হয়, লোহার তৈরি হয়, ডাজেন্ট ম্যাটার, ববটা যা দিয়ে তৈরি হোক না কেন, ববটা গোলাকার হোক বা আয়তকার হোক বা অন্য যে কোনো শেপের হোক না কেন, এসবের উপর দোলনকাল কখনোই ডিপেন্ড করবে না। 4 নম্বর সূত্র হচ্ছে কৌণিক বিস্তার 4 ডিগ্রির বেশি না হলে, কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট স্থানে, তার মানে কি জিও নির্দিষ্ট ফিক্সড, কোনো সরল দোলকের দোলনকাল ববের ভর, আয়তন, উপাদান, আকৃতি এসবের উপর নির্ভরশীল নয়। এই 4টে সূত্র হচ্ছে সরল দোলকের সূত্র। এই সূত্রগুলোর মধ্যে একটা কমন কন্ডিশন হচ্ছে কৌণিক বিস্তার ক্ষুদ্র হতে হবে এবং সেটা 4 ডিগ্রির বেশি হওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছো। এই ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে। এখন দ্বিতীয় এবং তৃতীয় সূত্র যদি আমরা কম্বাইন করি,
একসাথে করি তাহলে দেখো তো আমরা কি পাই। তোমাদের দ্বিতীয় সূত্রের আউটপুট কি ছিল? টি সমানুপাতিক রুট ওভার এল। তৃতীয় সূত্রের আউটপুট কি? টি ব্যস্তানুপাতিক রুট ওভার জি। কম্বাইনিং দিস টু, টি সমানুপাতিক রুট ওভার এল বাই জি। সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক আসে। এই ধ্রুবকের মান হিসাব করে দেখা যায় এটা 2 পাই সমান হয়। তাহলে সহজ দোলকের সমীকরণটা কি দাঁড়ালো? টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। এটা হচ্ছে সহজ দোলকের সমীকরণ। কার্য এই সমীকরণ থেকে কি কি বের করতে পারি? যদি পর্যায়কাল দেয়া থাকে জি জানা, এল বের করতে পারবো। যদি এল দেয়া থাকে জি জানা, টি বের করতে পারবো। যে কোনো একটা ভ্যালু দেয়া থাকবে আর একটা ভ্যালু কমন জানা, অথবা জি বের করতে বলতে পারে, এল আর টি দেয়া থাকবে, জি বের করতে হবে। এখন মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের সাথে রিলেট করে কিছু জিনিস আমরা দেখতে চাই। তোমরা দেখো তো, তৃতীয় সূত্রে কি শিখলা? টি ব্যস্তানুপাতিক রুট ওভার জি। মানে যেখানে জি এর মান বেশি সেখানে টি এর মান কম, আর যেখানে জি এর মান কম সেখানে টি এর মান বেশি। মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় থেকে কি দেখেছো তোমরা? এই পৃথিবী ভূপৃষ্ঠে জি এর মান ভিন্নতা আছে। মেরু অঞ্চলে জি বেশি, বিষুব অঞ্চলে কম। আবার ভূপৃষ্ঠতে যতই গভীরে যাওয়া যায় জি মান ততই কমতে থাকে, আবার যত উপরে যাওয়া যায় ততই জি মান কমতে থাকে। মানে উপরে গেলেও মিনিমাম হয়, নিচে গেলেও মিনিমাম হয়। ভূপৃষ্ঠে ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমামেও আবার ভিন্নতা আছে। ভূপৃষ্ঠ থেকে উপরে যে মান তার চেয়ে বেশি, ভূপৃষ্ঠের গভীরে যে মান তার চেয়ে বেশি। কিন্তু ভূপৃষ্ঠে আবার এই পৃথিবীর আকৃতির কারণে, শেপের কারণে মেরু অঞ্চলে যে মান বেশি, বিষুব অঞ্চলে কম। এর উপর ভিত্তি করে এখানে কিছু প্রশ্ন আসে, সেগুলো একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। যে কোনো দোলকঘড়ি, দোলকঘড়ি বলতে যেটা হতে পারে, একটা সহজ দোলকঘড়ি হতে পারে। একটা সহজ দোলকের যদি পর্যায়কাল চিন্তা করি, একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে সেটা হচ্ছে তার পর্যায়কাল। এই একটা সহজ দোলককেও যদি আমি কোথায় নিয়ে যাই, ভূপৃষ্ঠে মেরু অঞ্চলে নিয়ে যাই, বিষুব অঞ্চলে নিয়ে যাই, অথবা ভূপৃষ্ঠে গভীরে কোনো জায়গায় খনিতে নিয়ে যাই, অথবা ভূপৃষ্ঠে উপরে কোনো জায়গায় স্বাভাবিক উচ্চতা থেকে উপরে পাহাড়ে নিয়ে যাই, তাহলে কি হবে? দেখো তো, কোথায় কোথায় জি এর মান কম? বিষুব অঞ্চলে, বিষুবে, খনিতে, পাহাড়ে, এইসব জায়গায় কি জি কম। জি কম হলে টি কি হবে? টি বেশি। আচ্ছা, টি বেশি মানে একটা সহজলোক এই একটা স্বাভাবিক পজিশনে আছে, এটা একটা পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে যদি তার চেয়ে বেশি সময় পায়, তখন এটা কি করবে? তখন এটা স্লো চলবে। এখান থেকে যাওয়া এবং এখানে এই এ থেকে বিতে গেল এবং আসলো, যাওয়া আসার সময় যদি সে পায় 50 সেকেন্ড, তাহলে যে গতিতে যাবে, এবার যদি 50 সেকেন্ডের পরিবর্তে সে 90 সেকেন্ড পায় একই ডিস্টেন্স কাভার করার জন্য, তাহলে সে অবভিয়াসলি স্লো চলবে। আর যদি সে 50 সেকেন্ডের পরিবর্তে 30 সেকেন্ড পায়, তাহলে একই দূরত্ব কাভার করার জন্য তাকে ফাস্ট চলতে হবে। তার মানে যেখানে টাইম কম, পর্যায়কাল কম, সেখানে ফাস্ট চলবে, যেখানে পর্যায়কাল বেশি সেখানে স্লো চলবে। এখন দেখো তাহলে বিষুব অঞ্চলে, খনিতে এবং পাহাড়ে জি এর মান কম, টি বেশি, তাই দোলকঘড়ি স্লো চলবে। আবার মেরু অঞ্চলে, মেরুতে জি বেশি, টি কম, সুতরাং এই ক্ষেত্রে ফাস্ট চলবে। আশা করি বুঝতে পেরেছ। কিন্তু পৃথিবীর সেন্টারে যদি চলে যায় সেই ক্ষেত্রে জি তো শূন্য। এবার ঘটনা কি ঘটবে? যেহেতু জি শূন্য, তাহলে জি মান যদি 0 বসাও, পর্যায়কাল কি পাবে? জি মান 0 বসালে পর্যায়কাল অসীম হবে।
পর্যায়কাল যদি অসীম হয় তার মানে একটা পর্যায় সম্পন্ন করতে অসীম কাল লাগবে, অসীম টাইম লাগবে। অসীম টাইমে একটা পর্যায় সম্পন্ন করতে পারবে। মানে কি, অসীমকে কিভাবে ডিফাইন করব? অসীমকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে সর্বোচ্চ কল্পনাযোগ্য মানের চেয়েও বড় মানকে অসীম বলে। মানে তোমার কল্পনা যেখানে শেষ, যত বড় ডিজিটেই চিন্তা করো না কেন তার চেয়ে বড় মানটা হচ্ছে অসীম, যেটা তুমি কোনো মান দিয়ে ডিফাইন করতে পারবে না। তার মানে যত স্লোই চলুক না কেন, যদি একবার যায় এবং আসে, এ থেকে বিতে যায় এবং আসে, তাহলে আমি একটা মান পেয়ে যাব। সেটা যত বড় মানেই হোক, 1 কোটি বছর হোক, 1000 কোটি বছর হোক। তার মানে ওটা যদি মুভ করে তাহলে কিন্তু আমরা টাইম একটা পেয়ে যাব, সেটা যত বেশি টাইমে হোক না কেন। আসলে এই ক্ষেত্রে কি করবে, দোলক ঘুরে স্থির থাকবে। স্থির থাকবে অর্থাৎ দুলবে না। এখন বলা হচ্ছে তাহলে যদি দুলবেই না তাহলে দোলনকাল পাচ্ছি কেন? দোলনকাল কিভাবে পাচ্ছি? এই যে টি ইকুয়াল ইনফিনিটি, এটা কি আমরা দোলনকালের ফর্মুলা থেকে পাইছি না? সেই সেন্সে আমরা বলতেছি যে পর্যায়কাল অসীম, সেই ক্ষেত্রে স্থির থাকবে। তাহলে স্থির থাকলে আমরা প্রশ্ন করতে পারি যে তাহলে একটা দোলন তো সম্পূর্ণই হলো না, তাহলে দোলনকাল কেন পাচ্ছি? হ্যাঁ, এটা দোলনকাল না বলে আসলে বলা যেতে পারে যে একটা দোলনকাল দেখার জন্য, একটা দোলন দেখার জন্য অপেক্ষা, আমরা অসীম কাল ধরে অপেক্ষা করে আসলে একটা দোলন দেখতে পাবো না, এটা দুলবে না, এটা স্থির থাকবে। তাহলে পৃথিবীর সেন্টারে নিয়ে গেলে একটা দোলক ঘড়ি স্থির থাকবে, দুলবে না। এখন আমরা দেখবো সহজদোলকের ব্যবহার। কি কি ব্যবহার আছে? সহজদোলক ব্যবহার করে কি কি করতে পারি? সহজদোলক ব্যবহার করে আমরা কোনো স্থানে অভিজ্ঞ অসুস্থ নির্ণয় করতে পারি, পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি এবং সময়ও নির্ণয় করতে পারি। ফার্স্ট ব্যবহারটা আমরা দেখি, কোনো স্থানে অভিজ্ঞ অসুস্থ নির্ণয়। আচ্ছা, একটু আগে আমরা দেখেছি সহজদোলকের পর্যায়কালের সমীকরণ হচ্ছে টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। যদি স্কোয়ার করি তাহলে টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে জি সমান কি পাবে? 4 পাই স্কোয়ার ইন্টু এল বাই টি স্কোয়ার। এই ক্ষেত্রে আমার কি কি লাগবে? 4 তো কনস্ট্যান্ট, পাই স্কোয়ার ভ্যালু আমরা জানি, এল আর টি লাগবে। এখন দেখো, এই যদি একটা সহজদোলক হয় যে দ্বিতীয় অবলম্বন থেকে ঝুলানো আছে, এটা ব্যাসার্ধ আর, সুতার দৈর্ঘ্য এল। সুতার দৈর্ঘ্য মিটার স্কেলের সাহায্যে নির্ণয় করতে পারি। আর এই যে ববের ব্যাসার্ধ, এটা স্কুই গতির সাহায্যে নির্ণয় করতে পারি, ভার্নিয়ার স্কেলের সাহায্যে নির্ণয় করতে পারি। স্ল্যাট ক্যালিপারের সাহায্যে, হ্যাঁ স্ল্যাট ক্যালিপারের সাহায্যে নির্ণয় করতে পারি অথবা স্কুই গতির সাথে নির্ণয় করতে পারি। আর স্ল্যাট ক্যালিপারের মধ্যে আমাদের ভার্নিয়ার স্কেল আছে, যেটা হেল্প আমাদের লাগতেই পারে, কারণ ক্ষুদ্র মান বের করতে আমাদের ভার্নিয়ার স্কেল ইউজ করি। তাহলে স্ল্যাট ক্যালিপার অথবা স্কুই গতির সাহায্যে ব্যাসার্ধ নির্ণয় করব, মিটার স্কেলের সাহায্যে সুতার দৈর্ঘ্য নির্ণয় করব। এরপর যদি এই দুটো ভ্যালু অ্যাড করি তাহলে কার্যকরী দৈর্ঘ্য পেয়ে যাব। কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করলাম। এরপর আমি এটাকে যদি দোল দেই, স্টপেজ দিয়ে আমি টাইম কাউন্ট করি, 10টা দোলন নিলাম, 10টা পূর্ণ দোলন নিয়ে যদি 10 দিয়ে ভাগ করি বা 20টা দোলন নিয়ে 20 দিয়ে ভাগ করি তাহলে পর্যায়কাল পেয়ে যাব। এই এল এবং টি ভ্যালু যদি এখানে পুট করি জি মান পাবো। কিন্তু আমি যদি একবার ভ্যালু নেই, একবার এল নির্ণয় করি আর একবার টি নির্ণয় করি যদি আমি এখানে বসাই, যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু এক্সাক্ট নাও হতে পারে। আমার জি মান আসলো 220 অথবা জি মান আসলো 3.5। অ্যাকচুয়ালি জি মান কেমন হওয়া উচিত? অ্যারাউন্ড 9 বা 9.5, 9.8 তো হওয়া উচিত। আমাদের এই টুটি যদি 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই আদর্শ মান থেকে যদি 20% বিচ্যুতি হয়, লেস দেন 20% বিচ্যুতি হয়, তবু সেই এক্সপেরিমেন্টাল ভ্যালুটাকে আমরা গ্রহণযোগ্য ধরতে পারি। যদি 20%-এর বেশি হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমি যদি একটা ডাটা নেই, একটা মান নেই, একটা মান বসিয়ে যদি আমি জি মান নির্ণয় করি, আমার সেটা লাকিলি একুরেট ভ্যালু পেতে পারি, নাও পেতে পারি। এই জন্য আসলে কি করতে হবে? এই জন্য যেটা করতে হবে, আমি যদি গ্রাফ আঁকি, একদিকে নিলাম এল এর ভ্যালু আর একদিকে নিলাম টি স্কোয়ারের ভ্যালু। প্রথম একটা ডাটা নিলাম এল, টি নির্ণয় করলাম, এরপর টিকে স্কোয়ার করে নিলাম, এল আর টি স্কোয়ারের ভ্যালু পুট করলাম ওয়াই অক্ষে, টি স্কোয়ারের ভ্যালু এক্স অক্ষে। যদি আমি নেই
এল এর ভ্যালু, কার্যকরী দৈর্ঘ্যের ভ্যালু। এরপর যদি আমি মান বসানোর পর ধরো যে এই মান পেলাম, আবার দ্বিতীয় একটা ডাটা নিলাম, L1 T1 গেল, আবার L2 T2, দ্বিতীয় ভ্যালুটা এমন পেলাম, 3 নাম্বারটা এমন পেলাম, 4 নাম্বারটা এমন পেলাম, 5 নাম্বারটা এই পজিশনে পেলাম। ফাইনালি দেখা গেল যে আমার মূলবিন্দুগামী 3টে ভ্যালু আমি পেলাম, যে 3টে ভ্যালু টাচ করে আমি যে সরলরেখা পেলাম সেটা মূলবিন্দুগামী সরলরেখা হলো, আর 2টা ভ্যালু কিন্তু বাইরে পড়েছে। আমি যদি এই ভ্যালু নিয়ে এই পয়েন্টে যে মান ছিল আমাদের LRT এর মান, এই পয়েন্টের জন্য LRT এর মান, এটা নিয়ে করতাম, তাহলে কিন্তু আমি কখনোই জি এর একুরেট মান পাইতাম না। এই জন্য কী করা হয়, তোমাদেরকে প্র্যাকটিক্যাল করার সময় বলা হয় যে কমপক্ষে 3টা বা 5টা ডাটা নাও। বেশি ডাটা নিয়ে করলে তুমি এর মধ্যে কোন ডাটাটা কারেক্ট কোনটা কারেক্ট না সেটা তুমি খুঁজে বের করতে পারবা, তখন তুমি একুরেট ভ্যালু দিয়ে, তাহলে এই লাইনের উপর থেকে যে কোনো পজিশন থেকে তুমি যদি LRT মান নাও, সেই LRT মান পুট করে তুমি যে জি মানটা পাবা সেটা অ্যাপ্রক্সিমেটলি আদর্শ মানের কাছাকাছি মান পাবা। এভাবেই তোমরা কি করবা, জি নির্ণয় করবে। এটা তোমাদের প্র্যাকটিক্যালে আসে, সো প্র্যাকটিক্যাল করতে হয়, এই জন্য এটা ভালো মতো বুঝতে হবে। তো 1 নম্বর ব্যবহার আমাদের হয়ে গেল যে কোনো স্থানে অভিকর্ষী ত্বরণ জি নির্ণয়। এবার দেখো পাহাড়ের উচ্চতা নির্ণয়। আচ্ছা, পাহাড়ের উচ্চতা নির্ণয় করব আমরা, সময় নির্ণয় করব, এর ফাঁকে একটা বিষয় আমরা একটু শিখে আসি। দেখো তো সেকেন্ড দোলক কি? সেকেন্ড দোলক নামের মধ্যেই সেকেন্ড শব্দটা আছে। বোঝাই যাচ্ছে যে দোলকের দোলনকাল সেকেন্ডে থাকবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড না 3 সেকেন্ড। আমরা অনেক সময় বলি যে দোলকের দোলনকাল 1 সেকেন্ড, কারণ যে কোনোদিনই এটা না পড়ে অ্যান্সার দিতে যায় সে এমনই ভাবে যে সেই এই দোলকের দোলনকাল 1 সেকেন্ড হবে না। যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড সেটাকে সেকেন্ড দোলক বলে। তার মানে হচ্ছে একটা পর্যায় সম্পন্ন করতে, তার একটা পুরো কম্পন সম্পন্ন করতে, একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে দোলকের 2 সেকেন্ড লাগে, মানে এই প্রান্ত থেকে এ থেকে বিতে যেতে লাগবে 1 সেকেন্ড, আবার আসতেও লাগবে 1 সেকেন্ড। যদি দোলক ঘড়ি হয়, এই এ প্রান্ত থেকে বি প্রান্ত যেতে যদি একবার টিক শব্দ করে, ঠিক বি থেকে একবার এতে ফিরে আসতে যদি একবার টিক শব্দ করে, তাহলে একটা টিক দিতে যদি 1 সেকেন্ড সময় লাগে, সেই দোলকটাকে বলা হয় সেকেন্ড দোলক। তাহলে যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে। আর যদি এই দোলক ঘড়িটা যদি প্রতিটা পর্যায়ে সম্পন্ন করতে 2টা টিক দেয়, একবার ডানে যেতে একবার আগের পজিশনে ফিরে আসতে, তাহলে বলতেই পারি যে সেকেন্ড দোলক প্রতি সেকেন্ডে 1টি করে টিক দেয়। এই কনসেপ্ট আমাদের লাগবে। এখন দেখো পাহাড়ের উচ্চতা নির্ণয়। পাহাড়ের উচ্চতা নির্ণয় করবো কিসের সাহায্যে? সরল দোলকের সাহায্যে। পাহাড় তো ভূপৃষ্ঠের উপরেই হয়, এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে ধরে নিচ্ছে এটা পাহাড়, এই পাহাড়ের উচ্চতা এইচ, এটা আমরা নির্ণয় করতে চাই। এই যে ভূপৃষ্ঠে অভিকর্ষের ত্বরণ যদি জি হয়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষের ত্বরণ যদি জি ড্যাশ হয়, ঠিক এইখানে একটা দোলকের দোলনকাল যদি টি হয়, এইচ উচ্চতায় যদি টি ড্যাশ হয়, এই ক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা, এইচ নির্ণয় করা। আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় থেকে কি জানি? জি সমান, এই যে পৃথিবী এটা ব্যাসার্ধ তো অবভিয়াসলি জি সমান জানি জিএম বাই আর স্কোয়ার। এই পৃথিবীর ভর যদি এম হয়, ইকুয়েশন নাম্বার 1। এই উচ্চতায় আমরা জানি জি ড্যাশ সমান জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার 2। এখন আমরা যদি এই 1 এবং 2 নং সমীকরণ থেকে নতুন সম্পর্ক তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা কি পাবো? জি ড্যাশ বাই জি অথবা জি বাই জি ড্যাশ যদি করি, দেখো তো কি আসছে আমাদের? জি বাই জি ড্যাশ
জিএম বাই আর স্কোয়ার জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। কী পাবো? আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার। জিএম জিএম কেটে যাবে। যদি বোথ সাইডে আমরা বর্গমূল করি, জি বাই জি ড্যাশ ইকুয়াল, এই স্কোয়ার তো উঠে যাবে, আর দিয়ে আরকে ভাগ করলে 1 প্লাস এইচ বাই আর পাবে, বা এইচ বাই আর সমান রুট ওভার জি বাই জি ড্যাশ -1। তাহলে এইচ সমান কি পাবে? এই সমান পাবে রুট ওভার জি বাই জি ড্যাশ -1 ইন্টু আর। এই ফর্মুলা দিয়ে আমি যদি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জানি, আমি যদি পাহাড়ের উপরে সহজলকটা নিয়ে যাই, নিয়ে গিয়ে ওখানে জি মান নির্ণয় করি, তখন যে জি মানটা পাবো, তাহলে তো আমার কাজ শেষ। পৃথিবীর ব্যাসার্ধ আমার জানা। পৃথিবীর ব্যাসার্ধ কি? 6400 কিলোমিটার ব্যাসার্ধ জানি। আমি ভূপৃষ্ঠ আর জি এর আদর্শ মান জানি। যদি পাহাড়ের উপরে সহজলককে নিয়ে গিয়ে আমি যদি এখানে জি মান নির্ণয় করি, ওই জায়গায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করি, তারপর যদি এই ফর্মুলায় পুট করি, তাহলে ইনশাল্লাহ আমরা এই যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করব সেটা উচ্চতা পেয়ে যাব। যে পাহাড়ের শীর্ষে গিয়ে, যে পাহাড়ের পৃষ্ঠে গিয়ে আমি জি ড্যাশ নির্ণয় করেছিলাম, সেই পাহাড়ের উচ্চতা পেয়ে যাব। তাহলে আমাকে এর হাইট মাপতে হবে না ফিতে দিয়ে, জাস্ট আমি পাহাড়ের শীর্ষবিন্দুতে গিয়ে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করব, এরপর কম্পেয়ার করব ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের সাথে। পৃথিবীর ব্যাসার্ধ জানা আছে, তাহলে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারবো। এখন যদি এই ফর্মুলাটা এক্সটেনশন করি, এটার সাথে আমরা কিসের সম্পর্ক দেখাই? দোলনকালের সম্পর্ক দেখাই, তাহলে কি পাবো সেটা একটু দেখো। আমরা জানি অভিকর্ষ ত্বরণের সাথে পর্যায়কালের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখান থেকে কি পেয়েছিলাম আমরা? আমার দরকার কি? জি বাই জি ড্যাশ। জি বাই জি ড্যাশ যদি নির্ণয় করি, তখন আমাদের কি দাঁড়াবে? অ্যাকচুয়ালি এখানে আমি এটা পাবো, দুটো পাবো, এখানে পাবো টি ড্যাশ বাই টি। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, আমার টার্গেট কি? এইটাই, রুট ওভার সহ। এই ভ্যালুটা যদি আমি এখন এই যে সমীকরণে বসাই, এই 3 নং সমীকরণে বসাই, তখন কি পাবো? তখন পাবো এইচ সমান জি বাই জি ড্যাশ -1 ইন্টু আর সমান টি ড্যাশ বাই টি -1 ইন্টু আর। একটা বিষয় তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমরা এর আগে কি বলেছিলাম যে যে স্থানে অভিকর্ষ ত্বরণ কম, সেখানে দোলক ঘড়ি ষোলো চলবে। তার মানে টি ড্যাশ অবভিয়াসলি গ্রেটার দেন টি, আর এই ক্ষেত্রে জি গ্রেটার দেন জি ড্যাশ, জি গ্রেটার দেন জি ড্যাশ, এবং এখানে টি ড্যাশ গ্রেটার দেন টি। একটা বিষয় খেয়াল করো, পাহাড়ের উচ্চতা তো কখনো নেগেটিভ হতে পারে না। আর এইখানকার ভ্যালুটা যদি 1-এর চেয়ে বড় না হয়, যেহেতু জি বড়, জি ড্যাশ ছোট, ভাগফলটা 1-এর চেয়ে বড়, এটা বর্গমূল 1-এর চেয়ে বড়, সেখান থেকে 1 বাদ দেওয়ার পর যা থাকবে সেটা দিয়ে আরকে গুণ করলে একটা পজিটিভ ভ্যালু পাবো। ঠিক সেম কথা এখানেও, টি ড্যাশটা টির চেয়ে বড়, ভাগফলটা 1-এর চেয়ে বড়, সেখান থেকে 1 বাদ দিলে যা পাবা সেটাকে আর দিয়ে মাল্টিপ্লাই করলে উচ্চতাটা পজিটিভ পাবা। আর যেহেতু পাহাড়ের উচ্চতা পজিটিভ হতেই হবে, এই জন্য আমাদের এই ক্ষেত্রে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের জন্য এই দুটো ফর্মুলা যে কোনোটা আমরা ইউজ করতে পারবো। আর এই ফর্মুলা দিয়ে ইনশাল্লাহ আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারবো। আমাদের থার্ড কথা হচ্ছে সময় নির্ণয়। থার্ড ব্যবহার হচ্ছে সময় নির্ণয়। এখন আমরা দেখবো যে কিভাবে সময় নির্ণয় করতে পারি। সময় নির্ণয় করতে পারা বলতে এখানে যদি পাহাড়ের শীর্ষে নিয়ে যায় বা এই উচ্চতা বিশিষ্ট কোনো জায়গায় নিয়ে যায় একটা দোলক ঘড়িকে, তাহলে সেটা স্লো চলবে নাকি ফাস্ট চলবে, বা কি পরিমাণ সময় হারাবে বা কি পরিমাণ সময় লাভ করবে, আমরা সেটা দেখবো। আমরা সহজলোকের থার্ড ব্যবহারটা দেখবো, সময় নির্ণয়। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জানি আমরা জি। এখন যদি ভূপৃষ্ঠ থেকে উচ্চ কোনো স্থানে যাই, যদি এই উচ্চতা বিশিষ্ট কোনো স্থানে যদি পাহাড়ে যাই,
এখানকার অভিজ্ঞতা তখন জানি আমরা ভূপৃষ্ঠ থেকে যতই উপরে যাওয়া যায় জির মান ততই কমতে থাকে, ভূপৃষ্ঠ থেকে যতই গভীরে যাওয়া যায় জির মান ততই কমতে থাকে। এই ক্ষেত্রে যদি জির মান কমবে তাহলে টির মান কি হবে? বাড়বে। আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যতই উপরে যাওয়া যায় জির মান ততই কমে, আবার গভীরে গেলেও জির মান কমে। জির মান কমে মানে টির মান বাড়ে, টির মান বাড়ে মানে স্লো চলে। ঠিক এমনই একটা জায়গায় যদি কোনো পাহাড়ের শীর্ষে যাই, পাহাড়ে যদি যাই যেখানে টির মান বাড়ে, কতটুকু বাড়ে সেটা আমি জানি না। এবার ধরে নিচ্ছি যে একটা দোলক ঘড়ি দিনে n সেকেন্ড স্লো চলে, অথবা ঘন্টায় n সেকেন্ড স্লো চলে। যদি দিনে n সেকেন্ড স্লো চলে বা ঘন্টায় n সেকেন্ড স্লো চলে, তাহলে আমাকে সময় নির্ণয় করতে হবে, তখনকার দোলনকালটা নির্ণয় করতে হবে যে কি পরিমাণ স্লো চলার কারণে সে কতটুকু বেশি টাইম নিল, অথবা যখন যেখানে ফাস্ট চলবে সেখানে কতটুকু কম টাইম ইউজ করলো সেটা বের করতে হবে। এক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে সেকেন্ড দোলকের কনসেপ্ট। সেকেন্ড দোলক মানে হচ্ছে যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে। সেকেন্ড দোলক বলেছি একটু আগে যে এটা প্রতি সেকেন্ডে একটু টিক দেয়, তাহলে 1 সেকেন্ডে একটি টিক দেয়, তাহলে 2 সেকেন্ডে 2টা টিক দেবে। যদি উল্টা করে বলি, 2টা টিক দিতে যে সময় লাগে তাকে দোলনকাল বা পর্যায়কাল বলে। এখন ধরে নিচ্ছি একটা সেকেন্ড দোলক পাহাড়ের চূড়ায়, পাহাড়ের শেষে ঘন্টায় n সেকেন্ড সময় হারায়। তার মানে 1 ঘন্টায় স্বাভাবিক অবস্থায় ভূপৃষ্ঠে 1 ঘন্টায় যে কটা দোলন দিতে পারত সেই কটা দোলন দিতে তার n সেকেন্ড বেশি সময় লাগে। n সেকেন্ড বেশি সময় লাগে তার কিসে? ঘন্টায় n সেকেন্ড বেশি সময় লাগে। তার মানে হচ্ছে আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড এবং 1 দিন সমান 86,400 সেকেন্ড। আর আমরা এটাও জানি যে 1 সেকেন্ডে একটা দোলক ঘড়ি একটা টিক দেয়, আর 2টা টিক দিতে যে সময় লাগে সেটিকে পর্যায়কাল বলে। এখন আমরা ধরে নিচ্ছি যে ঘন্টায় n সেকেন্ড স্লো চলে। মানে কি? n সেকেন্ড স্লো চলে মানে ঘন্টায় nটি টিক হারায়। ঘন্টায় n সেকেন্ড স্লো চলে মানে যেহেতু প্রত্যেক সেকেন্ডে একটা করে টিক দেয়, এত সেকেন্ড স্লো চলার কারণে সে এতটা টিক দিতে পারবে না। তার মানে ঘন্টায় nটি টিক হারায়। ঘন্টায় n সেকেন্ড স্লো চলা মানে হচ্ছে ঘন্টায় nটা টিক হারানো, nটা টিক দিতে পারবে না, মানে nটা অর্ধ দোলন দিতে পারবে না। এখানে টিক মানে হচ্ছে আসলে অর্ধ দোলন। সেক্ষেত্রে কি হবে দেখো, যে 3600 মাইনাস nটি টিক বা অর্ধ দোলন দেয় 3600 সেকেন্ডে। একটি টিক বা অর্ধ দোলন দেয় 3600 বাই 3600 মাইনাস n সেকেন্ডে। 2টি টিক বা অর্ধ দোলন দেয় 2 গুণন 3600 বাই 3600 মাইনাস n সেকেন্ডে। তাহলে স্লো চলার ক্ষেত্রে যখন ঘন্টায় হিসেব করব, স্লো চলার ক্ষেত্রে যখন ঘন্টায় n সেকেন্ড স্লো চলবে, ঘন্টায় n সেকেন্ড স্লো চললে দোলনকাল টি সমান হচ্ছে 2 × 3600 বাই 3600 মাইনাস n সেকেন্ড। এখন দেখো তো, এই উপরে কিন্তু 3600, নিচে 3600 থাকলে ঠিক একটা সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ডে পাইতাম। যেহেতু নিচে হরটা ছোট, তাহলে ভাগফলটা 2 সেকেন্ডের চেয়ে বেশি হয়ে যাবে। তার মানে স্লো চলার শর্তই হচ্ছে দোলনকাল গ্রেটার দ্যান 2 সেকেন্ড হওয়া। এই মানটা
অবভিয়াসলি গ্রেটার দ্যান 2 সেকেন্ড, তারপরে স্লো চলবে। ঠিক যদি দিনের ক্ষেত্রে হতো তখন কি হতো, স্লো চলার ক্ষেত্রে এই সময় নিয়ে নেয়, কিন্তু যদি ফার্স্ট চলে তখন কি হবে সেটা একটু দেখে নেই। যদি ঘন্টায় n সেকেন্ড স্লো না চলে, n সেকেন্ড ফার্স্ট চলে, n সেকেন্ড ফার্স্ট চলে, তাহলে n সেকেন্ড ফার্স্ট চললে ঘন্টায় nটি টিক লাভ করবে, এবার হারাবে না, লাভ করবে। তার মানে 3600 প্লাস nটি টিক দিবে 3600 সেকেন্ডে, একটা টিক দিবে ডিভাইডেড বাই 3600 প্লাস n, তাহলে দুটো টিক দেবে 2 ইন্টু 3600 বাই 3600 প্লাস n সেকেন্ডে। যদি ঘন্টায় n সেকেন্ড স্লো চলে তাহলে দোলনকাল হবে এমন, আর ঘন্টায় n সেকেন্ড ফাস্ট চললে দোলনকাল হবে t ইকুয়াল 2 গুণন 3600 ডিভাইডেড বাই 3600 প্লাস n। এবার দেখো তো নিচে হরটা যেহেতু বড়, ভাগফলটা কি হবে 2 এর চেয়ে ছোট, তাহলে আউটপুট হবে লেস দ্যান 2 সেকেন্ড। যেহেতু 2 সেকেন্ডে কম লাগবে তাহলে সেকেন্ড দোলকটা তখন কি ফার্স্ট চলবে, তখন সেটা সেকেন্ড দোলক থাকবে না। আর যদি 2 সেকেন্ডে বেশি হয় তবুও সেটা সেকেন্ড দোলক থাকবে না, তখন সেটা স্লো চলবে, 2 সেকেন্ডে বেশি টাইম লাগবে। এই বিষয়টা যদি ঘন্টায় না হয়ে দিনে হতো, দিনে কোনো চেঞ্জ নাই, সামান্য একটু চেঞ্জ হবে, শুধু কি চেঞ্জ সেটা একটু দেখো। আশা করি তোমরা খুব ইজিলি এটা বুঝতে পারবা, ইজিলি এটা রপ্ত করতে পারবা। তখন এই ক্ষেত্রে শুধু হবে যদি দিনে হয় t ইকুয়াল 2 গুণন 3600 জায়গায় হবে 86400, কারণ একদিন সমান হচ্ছে 86400 সেকেন্ড। আর যদি স্লো চলে তার মানে টাইম বেশি, 86400 মাইনাস n সেকেন্ড, এটাও অবভিয়াসলি গ্রেটার দ্যান 2 সেকেন্ড হবে। আর যদি ফার্স্ট চলে তখন কি হবে, দিনে হলে t ইকুয়াল 2 গুণন 86400 ডিভাইডেড বাই 86400 প্লাস n। আর এই মানটা যেহেতু হবে বড়, অবভিয়াসলি লেস দ্যান 2 সেকেন্ড। জাস্ট দিনে হলে এই ফর্মুলা ইউজ করবা, আর যদি ঘন্টায় হয় তাহলে এই ফর্মুলা ইউজ করবা। এই তিনটা ব্যবহার আমরা শিখলাম, সহজলোকের তিনটা ব্যবহার: অভিকর্ষ স্তর নির্ণয়, পাহাড়ের উচ্চতা নির্ণয় এবং সময় নির্ণয়। সময় নির্ণয় বলতে এখানে স্লো চলে না ফাস্ট চলে সেই পরীক্ষিতে টাইমটা কি হবে, দোলনকাল 2 সেকেন্ডের বেশি হবে না কম হবে সেই বিষয়টা নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা এই ফর্মুলাগুলো ভিত্তিক যে গাণিতিক সমস্যা আছে শর্ট টেকনিক কিভাবে অ্যাপ্লাই করা যায়, কিভাবে একটা 1 মিনিটে করা ম্যাথ বা 2 মিনিট 3 মিনিট যেটা লাগে সেটা কিভাবে 10 সেকেন্ডে করা যায়, ইনশাল্লাহ সেই ফর্মুলাগুলো আমরা দেখব, সেই কৌশলগুলো আমরা দেখব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।